সো আজকে আমি একটা এমটি ফোল্ডার থেকে শুরু করব। সো আমাদের টার্গেট হবে আজকে বাইরের একটা সার্ভার থেকে ডাটা আয় না ওইটা আমাদের ওয়েব পেজে শো করানো, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়া। সো ডাটা আনার জন্য আমরা নিউজ এপিআই নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে আসবো, হ্যাঁ। সো ডাটা বানানোর অ্যাকচুয়াল কাজ কিন্তু ব্যাকএন্ডের কাজ। আমরা যেহেতু শুরুতে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমাদের কাজ হবে ব্যাকএন্ডের ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে আমাদের ফ্রন্ট এন্ডের পেজে শো করানো। সো ওইটার জন্য এপিআই ইউজ করতে হয়, হ্যাঁ। সো এপিআই ইউজ করতে হলে এই যে এই ওয়েবসাইটে অনেকগুলো ওয়েবসাইটের এপিআই আছে, যেমন টেসলার ব্লগ থেকে আমরা আর্টিকেল আনতে পারবো। সেখানে কি আছে, টপ বিজনেস হেডলাইন্স ইন ইউএসএ, এরপরে এটা কি টপ হেডলাইন্স ফ্রম ট্রেক ক্রাঞ্চ। এটা এক একটা কোম্পানি থেকে এক এক ধরনের এপিআই আর কি, হ্যাঁ। ওয়াল স্ট্রিট জার্নাল, এটা হচ্ছে আমেরিকার একটা পত্রিকা। সো আমি টেসলারটা ইউজ করি। সো এই ওয়েবসাইটটা ইউজ করতে হলে ছোট একটা কাজ করা লাগবে। আমি অলরেডি তাদের সাথে একটা অ্যাকাউন্ট খুলে রাখছি, হ্যাঁ। বাট আমি যদি লগ আউট করি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনাদের জন্য কেমন আসবে, লগ আউট, এই যেখানে লগ আউটের অপশন আছে, ব্যাক টু হোম। সো আপনারা যখন এই ওয়েবসাইটে প্রথম আসবেন আপনাদের জন্য এই যে এমন দেখা যাবে, হ্যাঁ। সবাই তখন এই যে গেট অ্যান এপিআই কিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে যেখানে সাইন আপ করতে বলবে, নাম দিবেন, ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, ইন্ডিভিজুয়াল দিবেন, এখানে ক্লিক করে এগ্রি দিয়ে সাবমিট। সো সাইন ইন করলে আপনাদেরকে একটা এপিআই কি দিবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি অলরেডি লগ ইন করলাম। এপিআই কিটা হচ্ছে যে এইটা আর কি, হ্যাঁ। এটা আপনাকে কপি না করলেও হবে। আপনি জাস্ট হোম পেজে ফেরত যাবেন, ফেরত গেলেই এই যে এখানে দেখবেন অটোমেটিকলি আপনার এপিআই কিটা সে এখানে বসাই দিবে আর কি, ঠিক আছে। সো এই ইউআরএলটা কপি করলেই এই ডাটাগুলো আপনি পেয়ে যাবেন। তো প্রমাণ কি, আমি যদি ইউআরএলটা এখন কপি করে যদি আমার ব্রাউজারে পেস্ট করলে দেখতেছি, আচ্ছা আমি একটু জুম ইন করি যাতে আপনারা দেখতে পারেন। সো পেস্ট করলে দেখতেছি যে এখানে কিন্তু আমাকে সে অনেকগুলো ডাটা দিছে, হ্যাঁ। এখানে টোটাল রেজাল্ট আমাকে দিছে প্রায় 21,000টা। বাট এতগুলো ডাটা আসলে আমার দরকার নাই। ডাটা কমানোর জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ডেটটা আপডেট করে দিতে পারি। আচ্ছা, আর্টিকেলস নামে একটা অ্যারে, আমরা জাভাস্ক্রিপ্টে অ্যারে দেখছিলাম, এটা কিন্তু একটা অ্যারে, হ্যাঁ। এই অ্যারের ভিতরে সে অনেকগুলো অবজেক্ট পাঠাইছে আমাদেরকে। আচ্ছা, আমরা যে কাজটা এখন করা উচিত আসলে এই রেজাল্টটাকে একটু কমাই নিয়ে আসা দরকার। যদি ডকুমেন্টেশনে যাই, এভরিথিং দিলে সব কিছুই দেয়। আমাদের এখানে কি এভরিথিং আছে? হ্যাঁ, এভরিথিং আছে। সো এটাকে কমানোর জন্য আরেকটা ওয়ে হচ্ছে এইটা ইউজ করা, টপ হেডলাইন্স। এভরিথিংটাকে টপ হেডলাইন্স দিলে কি আসে? আচ্ছা, এখন ঠিক আছে, এখন মাত্র সে আমাকে 4টা রেজাল্ট দিচ্ছে, হ্যাঁ। সো এই কি ইউআরএল দিলে ডাটা আসবে ওটা কিন্তু আমি মুখস্থ করে রাখি নাই, হ্যাঁ। আমার জানারও দরকার ছিল না। আমি এই যে এখানে তাদের ওয়েবসাইট থেকে সে আমাকে একটা ইউআরএল দিয়ে দিছে, এই ইউআরএল থেকে আমি ডাটা পুল করতে পারবো। সো আপনি যখন একটা প্রজেক্টে ব্যাক এন্ড ডেভেলপারের সাথে কাজ করবেন, ওই ডেভেলপারের কাজ হবে আপনাকে ইউআরএলটা বলে দেওয়া, হ্যাঁ, যে ভাই আপনি এই ইউআরএল ইউজ করলে এই ডাটাগুলো পাবেন। ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ হচ্ছে এই ইউআরএলটা ধইরা ডাটাটা পুল করা এবং ওই ডাটাটা ওয়েবসাইটে শো করানো। সো ওই কাজটা আমরা এখন করব, ঠিক আছে। সো আমি ইউআরএলটা আমার ক্লিপবোর্ডে আবার কপি করে এটা হচ্ছে আমার কোড এডিটর, এটাকে এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব কাজ করার জন্য। আমি একটা ডেস্কটপে চলে যাই, জাভাস্ক্রিপ্টে চলে যাই, এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, সিম্পল ব্লগ, এবং এটা আমি আমার কোড এডিটরে ওপেন করি। দুইটা ফাইল ক্রিয়েট করি, index.html। আচ্ছা, আমার কোড এডিটরটা আমি একটু জুম ইন করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই ফাইলে সব কিছু করে ফেলবো একটা ফাইলে, index.html ফাইলে। সো এখানে আমি এটাকে ডিফল্ট কিছু কোড নিয়ে আসি। আমি এটাকে নাম দিই টেসলা ব্লগ। যেহেতু এটা আমি টেসলার থেকে এপিআই নিতেছি, টেসলার আর্টিকেল রিলেটেড এপিআই নিতেছি, হ্যাঁ। সেই জন্য এটাকে আমি নাম দিলাম টেসলা ব্লগ। বাট আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো ডাটাগুলো যেহেতু আমাদের সার্ভার থেকে আসবে না, সো আমরা কিন্তু জানি না, হ্যাঁ, ডাটা শেপ কী হবে। সো আমরা এখানে জাস্ট একটা এমটি ডিভ নিয়ে রাখবো, ওই ডিভের ভিতরে সবগুলো ডাটা আমরা পোস্ট করবো, ঠিক আছে। সেখানে আমি একটা কন্টেইনার নামে কন্টেইনার দিলেও হবে, বাট আমি এইচটিএমএলের সুবিধাটা একটু এইচটিএমএল লিখি, হ্যাঁ। সেকশন, এখানে ক্লাস দেই ব্লগ পোস্টস, ঠিক আছে। এর ভিতরে আমি ওই কন্টেইনার একটা ডিভ নিলাম, এটার আইডি দিলাম হচ্ছে কন্টেইনার। সো এই কন্টেইনারের ভিতরে আমাদের সবগুলো আর্টিকেল আমরা পুশ করব। বাট আর্টিকেল পুশ করার আগে আমরা এই ডাটাগুলো নিয়ে আসতে হবে আমাদেরকে। ইন্টারনেট থেকে ডাটা ফেচ করার জন্য লাইব্রেরি যেটা ইউজ করবো সেটার নাম হচ্ছে এক্সিওস নাম।
সো লাইব্রেরির কাজ হচ্ছে আমাদের কাজগুলোকে সহজ করে দেওয়া, হ্যাঁ। বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টে ডাটা পুল করার যে মেথডটা ওটা হচ্ছে XML HTTP রিকোয়েস্ট। আমি যদি লিখে সার্চ দিই, এটার এক্সাম্পলটা যদি আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ। সে XML HTTP রিকোয়েস্ট দিয়ে ডাটা পুল করতে হলে অনেকগুলো লাইন বাড়তি লেখা লাগে, ঠিক আছে। W3 Schools একটু সিম্পলিফাই করে দেখাচ্ছে। আমি যদি মজিল্লাতে ওপেন করি, সো এই যে এরকম কিছু এক্সট্রা লাইন লেখা লাগে যদি XML HTTP রিকোয়েস্ট আমরা ইউজ করি। এটা হচ্ছে আপনাকে ফার্স্টে এটাকে ইনিশিয়ালাইজ করা লাগবে, ঠিক আছে। এরপর এটাকে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করা লাগবে, লোড হইলে এত কিছু। সো এটা হচ্ছে বাই ডিফল্ট একেবারে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করার নিয়ম। বাট আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন সবসময় কোনো না কোনো একটা লাইব্রেরি ইউজ করবেন, হ্যাঁ। আর এই ডাটা পুল করার জন্য সবচেয়ে পপুলার একটা লাইব্রেরি হচ্ছে এই Axios। এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, হ্যাঁ। React.js-এ কাজ করেন আর ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে কাজ করেন, Axios ইউজ করা যায়। সো আমরাও আর কি Axios ইউজ করবো। সো Axios যদি আপনি নর্মাল ওয়েবসাইটে ইউজ করতে চান তাহলে নিয়ম হচ্ছে যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা অ্যাড করা লাগবে, ঠিক আছে। আর যদি রিয়েক্টে ইউজ করতে চান তখন এই যে এরকম একটা কমান্ড ইউজ করা লাগবে npm install Axios। বাট আমরা যেহেতু নর্মাল প্রজেক্ট করতেছি এখানে এই স্ক্রিপ্ট একটা ইউজ করবো। যেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই স্ক্রিপ্ট একটা কিন্তু একটা ওয়েবসাইটে হোস্ট করা, হ্যাঁ। এটা এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে JS ডেলিভার আর একটা হচ্ছে আনপ্যাকেজিং। এগুলাকে CDN বলে। CDN মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কগুলো এক একটা সার্ভার, হ্যাঁ। ওই সব সার্ভারে এই কোডগুলো অলরেডি হোস্ট করা আছে। আমরা জাস্ট ওই সব সার্ভারের থেকে এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ওই কোডগুলোকে এখানে লিঙ্ক করাই দিব। আমি ফার্স্টে আচ্ছা এটা কপি হয় না আমার এখানে, কপি পেস্ট। সো আমার বডির শেষ হওয়ার আগে আমি ওই স্ক্রিপ্ট ট্যাগটা নিয়ে আসলাম। বাট এটা কিন্তু জাস্ট একটা কোড। আমরা যেরকম জাভাস্ক্রিপ্ট কোড লিখি না, এই লিঙ্কটাও একটা কোড। আমি যদি এটাকে ব্রাউজারে ওপেন করি দেখেন এই যে এতগুলো কোড। সে এই কোডগুলো লিখে JS ডেলিভার ওয়েবসাইটে হোস্ট করা আছে। আমরা জাস্ট আমাদের প্রজেক্টে ইউজ করার জন্য এটাকে লিঙ্ক করাই দিছি, ঠিক আছে। এটাকে যখন আমরা লিঙ্ক করাবো তখন সে আমাদেরকে Axios নামে একটা ভেরিয়েবল দিবে। আর এটার নিচে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট লিখব। সো আচ্ছা আমি যদি কনসোল লগ করি, কনসোল লগ AXIOS Axios। আচ্ছা এটাকে আমরা লাইভ প্রিভিউতে অন করে নিই। এটা হচ্ছে ফেভিকেন রিলেটেড একটা এরর দেখাচ্ছে, বাট ওইটা কোনো ব্যাপার না। সো এই Axiosটা যদি আমরা কনসোল লগ করি, ঠিক আছে। এখানে দেখেন একটা ফাংশন, Axios যেহেতু একটা ফাংশন, সে বলতেছে Axios হচ্ছে একটা ফাংশন, এটা আসতেছে যে এই ফাইল থেকে। Axios হচ্ছে একটা F মানে হচ্ছে ফাংশন। বাট এই স্ক্রিপ্টটা যদি আমার এখানে না থাকতো, হ্যাঁ, তখন যদি আমি Axiosটা কনসোল লগ করা ট্রাই করতাম সে আমাকে একটা এরর দিবে, সে Axios বলতে কিছু নাই, ঠিক আছে। তার মানে কি ওই লাইব্রেরিটা আমরা এই স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এখানে লিঙ্ক করাইলাম, বিনিময়ে আমরা ওই তাদের Axios নামের একটা ভেরিয়েবল সে আমাদেরকে দিবে, যেটা ইউজ করে আমরা এখন ডাটা ফেচ করব। সো এখন আমরা দেখি Axios লাইব্রেরিটা ইউজ করে কীভাবে ডাটা ফেচ করা লাগে, ঠিক আছে। সো ডাটা ফেচ করার নিয়ম হচ্ছে ফার্স্টে Axios কিওয়ার্ডটা লেখা লাগবে ওই ভেরিয়েবলটা, এরপর লেখা লাগবে .get, হ্যাঁ। গেট লেখার পরে এখানে যে সার্ভার থেকে আমরা ডাটা ফেচ করব ওই সার্ভারের ইউআরএলটা দেওয়া লাগবে, ঠিক আছে। সেখানে আমরা একটা কাজ করি, ইউআরএলটা যে আমরা কপি করছিলাম আমাদের নিউজ এপিআই ওয়েবসাইট থেকে, এটা হচ্ছে এই ইউআরএলটা। এটা আমরা কপি করে একটা ভেরিয়েবলের ভিতর রাখি, const data url ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। আচ্ছা এখানে একটা যেটা আমরা দেখতেছিলাম ডকুমেন্টেশনে যে এভরিথিং দিলে প্রায় 20,000-এর উপরে আর্টিকেল আসে। আমাদের 20,000 আর্টিকেল লাগবে না, আমাদের জাস্ট কয়েকটা আর্টিকেল দরকার। কয়েকটা আর্টিকেলের জন্য আমরা ওই এভরিথিংটাকে টপ হেডলাইন্স দিয়ে রিপ্লেস করে দেব, ঠিক আছে। ওকে, সো এপিআই ইউআরএলটা আমরা একটা ভেরিয়েবলে রাখলাম। এই ভেরিয়েবলের এই ইউআরএলটা থেকে আমরা ডাটা পুল করব। সো Axios-এর ডাটা পুল করার নিয়ম হচ্ছে Axios.get, এখানে দিতে হবে এপিআই ইউআরএলটা, ঠিক আছে। ইউআরএলটা দেওয়ার পরে সে আমাদেরকে ডাটাটা রিটার্ন করবে। ডাটাটা ক্যাচ করার নিয়ম হচ্ছে দেন নামের একটা ফাংশন লেখা লাগবে। এই দেন ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন হবে। আচ্ছা আমার এখানে কোপাইলট নামে একটা এক্সটেনশন ইনস্টল করা, যেটা আমাকে বারবার ওই হিন্ট দিতেছে আর কি, ওটা আপনারা ইগনোর করেন, বাট আমি আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি আর কি। সো দেন এর ভিতরে একটা ফাংশন লেখা লাগবে এরকম। এই ফাংশনের ভিতরে এই Axios এই ইউআরএল থেকে যে ডাটাটা আমাদেরকে রিটার্ন করতেছে ওটা এখানে রিসিভ করতে পারবো আমি, ঠিক আছে। ওটার নাম দিলাম আমি রেসপন্স, বাট আপনি এখানে যা ইচ্ছা তাই নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এবং এই রেসপন্সটাকে আমরা কনসোল লগ করি, লগ রেসপন্স। এখন যদি আমি আমার কনসোলটা চেক করি আমার এখানে, সেখানে দেখেন সে একটা অবজেক্ট আমাকে দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এই রেসপন্স অবজেক্টটা থেকে আসতেছে। এই রেসপন্স অবজেক্টের ভিতরে দেখেন কিছু প্রপার্টি আছে। হ্যাঁ, এই সবগুলো এক একটা প্রপার্টির মধ্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই ডাটাটা, এই ডাটার ভিতরে এই যে আর্টিকেলগুলো আছে আর কি। আমরা যদি নিউজ এপিআইতে আবার ফেরত যাই, যে এখানে সেই যে এইসব জিনিসগুলো রিটার্ন করতেছিল, বাট এই আর্টিকেলগুলো সবগুলো আছে আর্টিকেল নামে একটা এরের ভিতরে। সো আমাদের ওই আর্টিকেল এটাই দরকার আর কি, যে এখানে এই আর্টিকেলটা, এটা কিন্তু এর আমি বুঝতেছি কারণে যে এই ব্র্যাকেট দুইটা দেখা, ঠিক আছে। সো আমরা পুরো রেসপন্সটাকে কনসোল লগ না করে আমরা রেসপন্স ডট ডাটাকে কনসোল লগ করি, যেহেতু আর্টিকেলগুলো এই ডাটার ভিতরে আছে, ঠিক আছে। সেভ দিলাম আমি। এখন যদি দেখি, দেখেন এই ডাটা যে অবজেক্টটা, শুধু ওই ডাটাটা রিটার্ন হয়েছে। ডাটার ভিতরে আছে আর্টিকেল, স্ট্যাটাস আর টোটাল রেজাল্ট। সো আমাদের এই বাকি দুইটা জিনিসও লাগবে না, লাগবে জাস্ট এই আর্টিকেল, ঠিক আছে। সো আমি ডাটার ভিতরে আর্টিকেলসটা লগ করি, ARTICLES, আর্টিকেলস। যেমন আর্টিকেলস লগ করলে এখন জাস্ট এই 4টা পোস্টের এরে এখানে লগ হচ্ছে, ঠিক আছে। সো এই 4টা পোস্ট জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটে দেখাবো। সো এই জিনিসটা যেহেতু আমাদের কারেক্ট ডাটা রিটার্ন করতেছে, এটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতর রাখি, ঠিক আছে। সো কনস্ট আর্টিকেলস ইজ ইকুয়াল টু রেসপন্স ডট ডাটা ডট আর্টিকেলস, এই যে এই জিনিসটাই। সো এখন আমার এই ফুল অবজেক্টটা কনসোল লগ না করে আমি যদি জাস্ট এই আর্টিকেল ভেরিয়েবলটা কনসোল লগ করি, তাহলে সেম জিনিসটাই রিটার্ন হবে। সেভ দিলাম, আমার পেজ আমি রিফ্রেশ দিলাম, ঠিক আছে। দেখেন সেম জিনিসটাই রিটার্ন হচ্ছে এখানে। সো এখন এইটাকে আমার ওয়েব পেজে যদি আমি পুশ করতে চাই, পুশ করবো আমি যদি এই ডিভে পুশ করি, তাহলে আমাদের এই ডিভটা আগে সিলেক্ট করা লাগবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, সো এটাও আমি সিলেক্ট করে নিই এখানে, কনস্ট আর্টিকেল র্যাপার। সো ভেরিয়েবলের নাম দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যে কাজে যে ভেরিয়েবল ইউজ করবেন ওই রিলেটেড নাম দিবেন আর কি। যেহেতু আমি এই কন্টেনারের ভিতরে আর্টিকেল রাখবো, এটাকে আমি নাম দিলাম আর্টিকেল র্যাপার। র্যাপার না দিয়ে আসলে এটাকে কন্টেনার নাম দিলে আরেকটু রিলেটেড হইতেছে, যেহেতু এখানে আমরা আইডি দিছি কন্টেনার, ঠিক আছে। তো আমরা ওই কন্টেনারটাতে সিলেক্ট করি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কন্টেনার, ঠিক আছে। সো এই ভেরিয়েবলটা মানে হচ্ছে এই যে এই ডিফটা। প্রমাণ যদি আপনারা দেখতে চান, সেটা হচ্ছে আমি যদি কনসোল লগ করি আর্টিকেল কন্টেনারটা, সেই যে এই ডিফটা এখানে কনসোল দেখাচ্ছে আমাকে একটা ডিফ, এই ডিফটা সিলেক্ট করছি আর কি আমরা। সো এই ডিভের ভিতরে আমি আর্টিকেলগুলো পুশ করব। পুশ করার জন্য আমাদেরকে এই যতগুলো আর্টিকেল আছে, যেখানে 4টা আর্টিকেল আছে, 4টা আর্টিকেলের উপরে লুপ করতে হবে। লুপ করে প্রতিটা আর্টিকেলকে আমরা এই ডিভের ভিতরে পুশ করব। সো আপনারা যদি জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে লুপ অবশ্যই দেখে ফেলছেন অলরেডি। সো আমি লুপ আর কি আলাদা করে লুপ নিয়ে কথা বললাম না। সো লুপ করার নিয়ম হচ্ছে, বিশেষ করে এই সব সিনারিওতে যখন আমরা ডাটা পুশ করতে চাই, সো লুপ করার নিয়ম হচ্ছে ম্যাপ নামের একটা মেথড ইউজ করা। হ্যাঁ, আর্টিকেল ডট ম্যাপ, এই মেথডটা জাভাস্ক্রিপ্ট আমাকে বাই ডিফল্ট দিয়ে দিছে। হ্যাঁ, সো ম্যাপ করলে ম্যাপের ভিতরে একটা ফাংশন লেখা যায়, এই ফাংশন লিখলাম। এই ফাংশনের এখানে একটা প্যারামিটার আমরা নিতে পারবো, ওই প্যারামিটারটাই হবে প্রতিটা আর্টিকেল। সো এটাকে আমরা নাম যা ইচ্ছা তাই দিতে পারি, বাট আমি এটাকে নাম দিলাম আইটেম, ঠিক আছে। সো আমি যদি লগ করি কনসোল ডট লগ, আপনাদের বোঝানোর জন্য যে আইটেম জিনিসটা কি আসলে, FU বানান বলেছে, FUNC ফাংশন। আচ্ছা, আমি এখান থেকে কনসোল লগ দুইটা তুলে দিই, যেহেতু আপনাদের তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন যদি আমি কনসোল লগটা আবার ভালো মতো চেক করি, সে দেখেন প্রতিটা লাইনে আলাদা আলাদা করে যে 4টা আর্টিকেল ছিল, 4টা আর্টিকেলকে আলাদা আলাদা কনসোল লগ করছে, ঠিক আছে। তার মানে এই এক একটা আইটেম হচ্ছে এই এক একটা আর্টিকেল আর কি। সো আগে কিন্তু আমাদের আর্টিকেলের এরে আসতেছিল পুরোটা একসাথে অবজেক্ট আকারে। দেখি যদি যে ফার্স্টে 26 নাম্বার লাইনে যখন আমরা কনসোল লগ করছি, এটা একটা এরে আকারে ছিল। হ্যাঁ, বাট আমরা এটার উপরে লুপ করে প্রতিটাকে আলাদা আলাদাভাবে কনসোল লগ করছি। বাট আমাদের কনসোল লগ করা তো মেইন টার্গেট না, মেইন টার্গেট হচ্ছে প্রতিটা আর্টিকেলকে এই ডিভের ভিতরে পুশ করা। তো আমি কনসোল লগটা আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। এই যে ডিভটা যে আমরা টার্গেট করছিলাম এটার ডট ইনার HTML, এটার HTML এর পুশ করার জন্য ইনার HTML নামে একটা মেথড আছে। আমরা বলতেছি এই ডিভের ইনার HTML হবে এই পাশে যা আছে এটা, ঠিক আছে। সেই এই পাশে আমরা কি দিতে পারি, সো অলরেডি যে HTML থাকবে ওইটাকে ফার্স্টে সিলেক্ট করলাম, ওইটার সাথে আমরা যোগ করব নতুন করে আমাদের এই যে এই আইটেমটা আছে, এই আইটেমের জিনিসগুলো। শুরুতে আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট জিনিস অ্যাড করে দেখাই, ধরেন আইটেম ডট টাইটেল।
শেষে একটা বিআর অ্যাড করে দিলাম যাতে প্রতিটা আইটেমের পরে একটা লাইন ব্রেক হয়। যদি বিআর অ্যাড না করি কী হয় তাহলে দেখেন আগে, সমস্যা নেই। আচ্ছা, এখন কিন্তু আমাদের স্ক্রিনে ডাটা দেখতেছি, হ্যাঁ, আর ডাটা এখানে আসতেছে হচ্ছে প্রতিটা আর্টিকেলের টাইটেল আসতেছে, বাট সবগুলো পরপর আসতেছে কারণ হচ্ছে আমি কিন্তু টাইটেলের পরে কোনো বিআর টিআর অ্যাড করিনি। আমি যদি কনসোলটা একটু বড় করি দেখার জন্য কি আসতেছে, এই কন্টেনারের ভিতরে টাইটেল সবগুলো পাশাপাশি এসে পড়ছে। সো আমি যদি এটাকে সেপারেট করতে চাই তাহলে এই আইটেমের এই টাইটেলের পাশে একটু HTML ট্যাগ লাগাই দিলেই হবে, হ্যাঁ। সো HTML ট্যাগ লাগানোর জন্য আমরা এইটা ইউজ করব। এটা হচ্ছে, এটার নামটা জানি কি আমি শিওর না, বাট ব্যাকটিক বলে এটাকে, হ্যাঁ। আপনার কিবোর্ডে একেবারে বাম দিকে উপরে এসকেপ বাটনের নিচে যে বাটনটা ওইটাই। সো এইটার ভিতরে আমি HTML লিখবো, H1 ট্যাগ ওপেন করছি, H1 ট্যাগ ক্লোজ করলাম। এর ভেতরে আমার জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলটা আমি বসাই দিব। সো স্ট্রিংয়ের ভেতরে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বসানোর নিয়ম হচ্ছে যে এরকম একটা জিনিস ইউজ করা, $, হ্যাঁ, এরপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর ভিতরে আমার ওই আইটেম ডট টাইটেল এটাকে বসাই দিলাম এবং সেভ দিলাম। সো এখন দেখেন সবগুলো কিন্তু আমার H1 আকারে আসছে, এই যেখানে H1, হ্যাঁ, এই যে 4টা টাইটেল আছে আমার, 4টা H1 আসছে এই কন্টেনারের ভিতরে। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ, বাকি জিনিসগুলোও জাস্ট সেমভাবে এভাবেই অ্যাড করা লাগবে আমাদের আর্টিকেলের ইনার HTML এর ভিতরে। সো আরেকটা যেটা আমি এটাকে একটু ভাঙায় লিখছিলাম, বাট এটাকে আমি শর্টকাটে লিখে ফেলি। সো আগে বলতেছিলাম হচ্ছে আমার আর্টিকেল কন্টেনার যে ডিভটা আছে ওইটার ইনার HTML-টা হবে এক্সিস্টিং যে HTML আছে ওইটা প্লাস হচ্ছে এই যে নতুন আইটেমগুলো, বাট এটাকে শর্টকাটে লেখা যায় হচ্ছে, আমি এটাকে কেটে দিয়ে সেখানে প্লাস ইকুয়াল টু লিখলে যদি সেভ দিই দেখেন এখানে সেম কাজ করতেছে, ঠিক আছে। বাট আপনাদেরকে বোঝার জন্য যেহেতু আপনারা নতুন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ে এটা বলি আর কি, ঠিক আছে। সো এই বাম পাশের জিনিসটা সে এটার ভ্যালু হিসেবে অ্যাড করবে। সো এখানে একটা মজার জিনিস আছে, জিনিসটা হচ্ছে এই ম্যাপ ফাংশনটা কিন্তু লুপের কাজ করে, হ্যাঁ। যতগুলো আর্টিকেলস আছে, আর্টিকেলস বলতে 4টা আর্টিকেল ছিল, প্রতিটা আর্টিকেলের জন্য এই ব্লকে যা আছে এটা রান হবে। ধর আমার আর্টিকেল যদি 10টা থাকে তাইলে এই ফাংশনটা 10 বার রান হবে, এই যে এই ফাংশনটা আর কি, ম্যাপের ভিতরে যে আমি ফাংশনটা পাস করছি, ঠিক আছে। সেটা কিন্তু লুপের মতো কাজ করে। আর প্রমাণ আমি আপনাদেরকে দেখাই, আমি যদি প্রতিবার ফাংশনটা রান করার পরে লক করি, এই আর্টিকেলের ইনার HTML-টা যদি আমি লক করি, সেভ দিলাম, ঠিক আছে। এখন আমরা কনসোল চেক করি, দেখেন এখানে মজার জিনিস দেখেন, প্রতিটার কনসোল লক কিন্তু আসতেছে 31 নম্বর লাইন থেকেই। এটা 4 বার কনসোল লক হয়েছে, 1 2 3 4, কারণ হচ্ছে আমাদের আর্টিকেল হচ্ছে 4টা, দেখাইছিলাম যে এখান থেকে, যেখানে কিন্তু 4টা আর্টিকেল, এই জন্য 4 বার এটা লুপ হয়েছে। ম্যাপের কাজ হচ্ছে লুপ করানো, হ্যাঁ। প্রথমবার যখন সে লুপ করছে, ঠিক আছে, তখন কিন্তু কন্টেনারের ভিতরে কোনো HTML নাই, কন্টেনারটা ফাঁকা। প্রথমবার যখন সে কন্টেনারের ইনার HTML-এ ফার্স্টের আর্টিকেলের টাইটেলটা পুশ করছে, এখানে 4টা আর্টিকেল, সে ফার্স্টের আর্টিকেল হচ্ছে যে এটা মাস্ক চ্যালেঞ্জেস লায়ার, সেটা যখন সে পুশ করছে তখন দেখেন এই ইনার HTML হয়েছে জাস্ট একটা H1 ট্যাগ, আর কিছু নাই। আমি কিন্তু এই যে ইনার HTML-ই কনসোল লক করছি। আচ্ছা, আমি যদি আরেকবার এই কনসোল লকটা করি লুপ করার আগে, এখানে যদি আমি একবার কনসোল লক করি, দেখেন এখানে একটা এমটি লাইন আসছে। এমটি লাইন কী জন্য আসছে? কারণ হচ্ছে শুরুতে আমার কিন্তু এটার ভিতরে কিছু ছিল না, ঠিক আছে। কিন্তু লুপটা যখন একবার রান হয়েছে, এই ফাংশনটা যখন একবার রান হয়েছে তখন ইনার HTML হয়েছে একটা টাইটেল। 2 নাম্বার লাইনে যখন 2বার রান হয়েছে তখন দেখেন 2টা H1, মানে 2টা টাইটেল। যখন লুপটা 3বার রান হয়েছে তখন দেখেন 3টা HTML ট্যাগ, হ্যাঁ। যখন 4বার রান হয়েছে 4টা HTML ট্যাগ। এটা হচ্ছে ম্যাপের কাজ আর কি। সো ম্যাপ হচ্ছে একটা অ্যারের ভিতরে যতগুলো আইটেম থাকবে ততবার রান হবে, ততবার এই যে ভিতরে যে আপনি ফাংশনটা পাস করবেন ওই ফাংশনটা রান হবে আর কি। আর এখানে এই ফাংশনের যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটাতে সে পাস করবে হচ্ছে এই প্রতিটা আইটেমকে। প্রতিবার লুপ করতেছে, ঠিক আছে, যখন ফার্স্টের বার লুপ হবে তখন সে এই পুরো আইটেমটাকে ফাংশনের আর্গুমেন্ট, এটাকে আর্গুমেন্ট বলে, সে ফাংশনের আর্গুমেন্টে পাস করবে এই আইটেমগুলোকে, ঠিক আছে, যাতে আপনি ওই আর্গুমেন্টটাকে ধরে আপনার HTML-এ কিছু একটা করতে পারেন। বাই দি ওয়ে, আমি যে আইটেম ডট টাইটেল এখানে নিছি এটা কোত্থেকে পেলাম? এটা কিন্তু এই যে এই অবজেক্টটার ভিতরে দেওয়া আছে। আমি যদি এই অবজেক্টটাকে ওপেন করি, দেখেন এখানে কতগুলো জিনিস দেওয়া আছে, হ্যাঁ। টাইটেল দেওয়া আছে, URL দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে, অথর দেওয়া আছে। সো ব্লগ পোস্ট যখন আমরা লিখি তখন কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। একটা আর্টিকেলের অথরকে, টাইটেল কি, এরপর কোন ডেটে এটা পাবলিশ করা হয়েছে, এটা ডেসক্রিপশন কি, ঠিক আছে। সো মেইন কাজ কিন্তু আর্টিকেলের ডাটা ফেচ করার এই জিনিসগুলোই, হ্যাঁ। এখন আমি জাস্ট বাকি যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো নিয়ে এই লাইনটা আমি কেটে দিই,
ওই ডাটাগুলো নিয়ে আমার পেজটা একটু জাস্ট সুন্দর করবো, ঠিক আছে? তাইলে আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। বাট আমি আর্টিকেলগুলোকে একটু কনসোল লক করে রাখি যাতে আমি দেখতে পারি বাকি কী কী প্রপার্টি আছে। সেখানে অথর আছে, ঠিক আছে? সো এখানে আমরা জাস্ট টাইটেলই পুশ করবো না, টাইটেলের সাথে সাথে আরও কিছু জিনিস পুশ করবো, হ্যাঁ? সেটাকে আমি একটা নিচের লাইনে নিয়ে আসি। সেখানে একটা ডিভ দিলাম, ক্লাস নেম দিলাম হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? ডিভ যেহেতু একটা ওপেন করছি, এটা আমাকে ক্লোজও করা লাগবে নিচে, /div। সেভ দিই। এখন যদি আমরা চেক করি মার্কআপটা আমার পেজের, দেখেন সবগুলা টাইটেলের আগে আর্টিকেল নামে একটা ডিভাইস করছে, ঠিক আছে? যেভাবে আমি এখানে বলছি সেভাবেই কাজ করছে। সো আমরা এই টাইটেলের সাথে আরও কিছুর জন্য অ্যাড করি। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগে সেমভাবে স্ট্রিংয়ের ভিতরে ভেরিয়েবল বসানোর জন্য আইটেমের ভিতর থেকে ডেসক্রিপশন, আমাদেরকে ডেসক্রিপশন নামে কোনো ভেরিয়েবল সে আমাদেরকে দিচ্ছে। আর এটা যদি আমি চেক করি আইটেমের ভিতরে, হ্যাঁ, ডেসক্রিপশন নামে সে আমাদেরকে একটা ভেরিয়েবল দিচ্ছে। সো ইউআরএলটাও আমরা ইউজ করি। সো ইউআরএলটা আমরা দিব একটা বাটনের ভিতরে, অ্যাকচুয়ালি বাটন হবে না, এটা একটা লিঙ্ক হবে, যেহেতু ইউআরএলটা একটা এক্সটার্নাল লিঙ্ক। এটার href হবে item.url, যেহেতু এই যে সে আমাদেরকে একটা ইউআরএল দিচ্ছে, এই ইউআরএলটা আমি এখানে দেখাবো এবং এটাকে লিঙ্কটা হবে, এখানে টেক্সট দেবো আমি রিড মোর। আমি যদি এখন সেভ দিই, দেখেন আমার পেজে কী আসতেছে, টাইটেল আসছে ফার্স্টে, এরপর ডেসক্রিপশন আসছে, এরপর এটা লিঙ্ক আসছে এবং লিঙ্কের টেক্সট হচ্ছে রিড মোর এবং href হচ্ছে ওই লিঙ্কটা, যে লিঙ্কটার প্রতিটা আইটেমে আমাদের এপিআই আমাদেরকে রিটার্ন করতেছে। এই লিঙ্ক কিন্তু নিউজ এপিআই আমাকে দিচ্ছে, হ্যাঁ, এই যে এখানে যে এই প্রপার্টিগুলোই কিন্তু আমরা পাচ্ছি, অথর, টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল টু ইমেজ। সো এটাই কিন্তু মোটামুটি কাজ শেষ আমাদের এপিআই থেকে ডাটা নিয়ে আসার। সো আমি ইচ্ছা করলে এটাকে জাস্ট সিএসএস দিয়ে একটু সুন্দর করতে পারি। সো আমি জাস্ট 5 মিনিটে, হ্যাঁ, যতটুকু পারি এটাকে সিএসএস দিয়ে একটু সুন্দর করে ফেলবো। বাট আপনাদের ওইটা মিনিটরি না। style.css নামে একটা ফাইল আমি টার্গেট করলাম, বাট ওই ফাইলটা নাই, হ্যাঁ, আমি জাস্ট ফাইলটা ক্রিয়েট করে নেব style.css। সো এখানে আমার কন্টেইনারটা টার্গেট করা লাগবে। ঠিক, আমি ম্যাক্স উইথ দিই 800 পিক্সেল, মার্জিন 0 অটো, ঠিক আছে? সব কিছুকে আমি সেন্টার করলাম। এখানে আরেকটু ছোটো কাজ করে ফেলি, সেটা হচ্ছে এভরিথিং দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। সো কিছু বেসিক জিনিস লিখে ফেললাম যাতে আমার জিনিসটা সুন্দর লাগে। আচ্ছা, আমরা কুইকলি একটা ফন্ট নিয়ে এসে পড়ি গুগল থেকে, গুগল ফন্টস মিনস ওয়েদার, এটা সুন্দর আছে। সো আমি জাস্ট দুইটা ফ্যামিলি নেই, একটা হচ্ছে বোল্ড আর একটা হচ্ছে লাইট। সো এই ফন্ট আমাদের ইয়াতে যদি সিএসএস থেকে ইউজ করতে চাই তাহলে ইম্পোর্ট দিয়ে করলেই হবে। আর আমাদের ফন্ট ফ্যামিলি হবে এটা, ঠিক আছে? এখন দেখতেছি আমার ফন্ট এখানে কাজ করতেছে, রাইট? সো আমরা আর্টিকেলটা আরেকটু স্টাইল করা ট্রাই করি। এখানে আমাদের আর্টিকেলটা সিলেক্ট করি আমি, .article। এখানে আমরা মার্জিন দিই, একটা মার্জিন উপরে নিচে দিই 30 পিক্সেল, ডানে বামে 0, ঠিক আছে? একটু স্পেসিং ক্রিয়েট করলাম। আর্টিকেলের ভিতরে যে আমাদের H1টা আছে ওটার মার্জিন বটম দিয়ে আমরা একটা যাতে জাস্ট সুন্দর করার জন্য 15 পিক্সেল। আর আমাদের পেজে যে একটা মাত্র লিঙ্ক আছে আর্টিকেলের ভিতরে লিঙ্ক, ওটা আমি এখানে ইচ্ছা করলে ক্লাস দিতে পারতাম, বাট আমার পেজে যেহেতু আর কিছু নাই সেহেতু অন্য কিছু না দিলেও হবে, হ্যাঁ? সো এটাকে আমরা ডিসপ্লে দেই, এটাকে একটা বাটনের মতো দেখানো ট্রাই করবো। ইনলাইন ব্লক, প্যাডিং দেই উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 40 পিক্সেল, বর্ডার রেডিয়াস 0, ব্যাকগ্রাউন্ড কালার #000, কালার টেক্সট ডেকোরেশন নান। সো এই বাটনের উপর একটু স্পেসিং দরকার আমাদের। সো আমরা আর্টিকেলের ভিতরে প্যারাগ্রাফটাকে টার্গেট করি, মার্জিন বটম ইউজ করি আমি 20 পিক্সেল। আচ্ছা, আর সবগুলো আর্টিকেলকে আলাদা করার জন্য আমি একটা বর্ডার অ্যাড করি, বর্ডার বটম 1 পিক্সেল, সলিড #EB একটা সিম্পল কালার ইউজ করলাম, রাইট? আর প্যাডিং বটম ইউজ করি 30 পিক্সেল।
আমার স্টাইলিংয়ের কাজ কিন্তু মোটামুটি শেষ। হ্যাঁ, এটা আমাদের এই ব্লগ পেজ। এখানে লিঙ্কে যদি ক্লিক করি, আচ্ছা লিঙ্কে ক্লিক করলে এটা সেম পেজে চলে যাচ্ছে। এটাকে লিঙ্কটাকে আমি নতুন ট্যাবে ওপেন করাই। হ্যাঁ, নতুন ট্যাবে যদি লিঙ্কটা ওপেন করতে চাই তাহলে আমাকে এই ট্যাগের ভিতরেই টার্গেট ইজ ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লাগাই দিলেই হবে। ঠিক আছে, এই ট্যাগগুলো চেক করি, যেখানে টার্গেট ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ, এখন যদি আমি ক্লিক করি আমার লিঙ্কে, এটা একটা নতুন ট্যাবে ওপেন হবে। সো এটাই আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছিলাম যে কোনো এপিআই থেকে কীভাবে ডাটা আনা যায়। সো আমি জাস্ট একটা এপিআই ইউজ করলাম, বাট আলটিমেটলি আপনি সেম জিনিস ইউজ করে যে কোনো এপিআই থেকে ডাটা এনে আপনার বডির এইচটিএমএল যা ইচ্ছা তাই পুশ করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।